সভা ডাকা হয়েছে এমনই একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। যা শুধুমাত্র সিংহলের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপরই নির্ভর করে থাকবে না। এই সমস্যায় সিংহলের রাজ পরিবার আক্রান্ত। এবং এই সমস্যা উদ্ভূত হয়েছে রাজ পরিবারের অন্তর থেকে। তাই আমি চাই যে আজকের এই সভা পরিচালনার জন্য এমন কেউ একজন আসুন, যিনি শুধুমাত্র একজন দেশভক্তি নন, আমার থেকে অনেক অনেক বেশি রাজ পরিবারের ঘনিষ্ঠ। প্রধানমন্ত্রী মশাই, সাধারণত একজন রাজা বা মন্ত্রীর কাজ হলো বাইরের শত্রুর আক্রমণের হাত থেকে নিজের দেশকে রক্ষা করা। কিন্তু আজ মহারাজ এবং আমরা যারা মন্ত্রীরা এখানে উপস্থিত আছি, তারা এমন একজন শত্রুর সম্মুখীন হয়েছি যে বাইরের কেউ নয়। আজ সমগ্র সিংহলের স্থিতিশীলতা, শান্তি এমন একজনের কারণে বিপন্ন, যে এই মৃত্তিকার সন্তান। আমাদের দেশের রীতি অনুসারে কোন রাজার জ্যেষ্ঠ পুত্রই দেশ শাসন করার অধিকার পায়, রাজা হয়। মহারাজ জ্যোতিষ্য সেই রীতি অনুসারেই সিংহলে রাজা হয়েছেন। দীর্ঘদিন যাবৎ রাজত্ব করছেন। তিনি একজন সুপ্রশাসক, এবং শুধু তাই নয়, তিনি দয়ালু এবং হৃদয়বানও বটে। তিনি কখনোই তার প্রজার চোখে দেখেননি, তাদের সন্তান সম ভেবেছেন। তিনি কখনোই আমাদের সাথে রাজতন্ত্রের বেতনভোগ কর্মচারীর মতো ব্যবহার করেননি। তিনি আমাদেরকে বন্ধু ভেবেছেন, বন্ধুর মতো ব্যবহার করেছেন। তিনি কোনোদিন রাজকুমার মহানামাকে সৎ ভাই বলে মনে করেননি। তিনি কুমারকে সর্বদাই নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবেসেছেন। তিনি সর্বদা লক্ষ্য রেখেছেন যাতে একজন দেশের রাজকুমারও দেশের মহারাজার মতো সুযোগ সুবিধা এবং সম্মান পায়। তিনি কোনোদিনও এর এতটুকু ত্রুটি হতে দেননি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে রাজকুমার কোনোদিনই এতে সন্তুষ্ট হননি। তিনি চেয়েছেন দেশের রাজা হতে। তিনি আমাদের মহারাজকে সরিয়ে এই সিংহাসন দখল করতে চেয়েছেন। দুদিন আগে সিংহ দরজা বন্ধ করে দেওয়ার পর প্রাসাদের ভিতর ঠিক কি কি ঘটেছিল তা মহারাজ আপনাদের নিজের মুখে বলতে চান না। সেটা বলবেন এমন একজন মানুষ যিনি সারা জীবন নিজেকে রাজনীতি থেকে দূরে রেখেছেন, সারা জীবন নিজেকে নিরপেক্ষ রেখেছেন। তিনি আমাদের রাজিমা।
তিনি সম্পর্কে মহারাজ এবং রাজকুমার দুজনেরই কাকিমা। কিন্তু তিনি এখন কালাভ্রার রাজকুমারী সমৃদ্ধির সঙ্গে কুমারের বৈবাহিক সম্পর্কে কুমারের যথেষ্ট ঘনিষ্ঠ। তাই তার মুখ থেকে সত্য উদ্ঘাটিত হলে আশা করি নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। তাছাড়া তিনি পরিবারের সবার বড়, তার মতামতেরও যথেষ্ট মূল্য রয়েছে। এখন যদি সভার অনুমতি পাই তাহলে তার মুখ থেকে প্রকৃত তথ্য এবং ঘটনাবলী জানার সুযোগ হয়। আমি মন্ত্রিসভার পক্ষ থেকে এই প্রস্তাব সমর্থন করছি। রাজিমা এখানে এলে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হব। প্রণাম। প্রণাম রাজিমা, আসন গ্রহণ করুন। আজ আমাদের পরম সৌভাগ্য যে আজ এই সভায় আপনি উপস্থিত হলেন। আমরা আপনার মুখ থেকে শুনতে চাই সেদিন ঠিক কি কি ঘটনা ঘটেছিল। আমরা সবাই প্রকৃত তথ্য জানতে উদগ্রীব রাজিমা। সিংহলের রীতি অনুযায়ী নারী স্থান অন্তঃপুরে, এই সভায় নয়। কিন্তু আজ আমি এই সভায় উপস্থিত হয়েছি কারণ উপতিষ্য চান আপনারা সবাই আমার মুখ থেকে সবকিছু শুনুন, জানুন। আমি সমস্ত বিবরণ বলার আগে আমার স্বামীর সম্পর্কে কিছু কথা উল্লেখ করতে চাই। আমার স্বামীও তার পিতার কনিষ্ঠ পুত্র ছিলেন এবং স্বাভাবিক কারণেই তার রাজা হওয়া হয়নি। কিন্তু সে কারণে তার মধ্যে ক্ষোভ, লালসা, ঈর্ষা আমি কোনো দিন দেখিনি। বরং যা দেখেছে তার জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি অফুরন্ত ভালোবাসা। কিন্তু এই প্রাসাদে চিত্রটা কিন্তু একেবারেই আলাদা। কিন্তু দুদিন আগে প্রাসাদে যা ঘটেছে তা শুধু অবিশ্বাস্যই নয়, কলঙ্কজনক। এবং এই কলঙ্ক খুব সহজে মুছে ফেলা যাবে না। আমরা সবাই জানি যে মহানামার সিংহাসনের প্রতি একটা আকাঙ্ক্ষা আছে। তিনি রাজা হতে চান এবং সেই কারণেই হয়তো স্বাভাবিক রাজকর্মে তিনি নানানভাবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন এবং এই বিঘ্ন ঘটানোর কারণে কোনো দিন উপতিষ্য কিন্তু কোনো রকম শাস্তিমূলক পদক্ষেপ নেননি। উপতিষ্য সব সময় চেষ্টা করেছে মহানামাকে তার প্রাপ্য সুযোগ সুবিধে দেবার, তাকে মর্যাদা দেবার। সমস্ত কিছু সে মানিয়ে নিয়েছে।
তাই বোধহয় বাইরে থেকে চিত্রটা খুব স্বাভাবিক মনে হয়েছে, কিন্তু চিত্রটা মোটেই স্বাভাবিক ছিল না। ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলেই যাচ্ছিল, এবং সেই আগুন দুদিন আগে দাবানল হয়ে প্রাসাদ ছারখার করে দিতে চেয়েছিল। আমরা সবাই যখন স্বাভাবিক জীবনে ব্যস্ত ছিলাম, ঠিক তখনই প্রাসাদ আক্রমণ করা হয়। একদল রক্ষী বিদ্রোহ করে আর একদল রক্ষীর ওপরে, এবং তাদের নৃশংসভাবে হত্যা করা হয়। এই আক্রমণ এতটাই আকস্মিক ছিল যে তাদের কেউ বাধা দেওয়ার কথা ভাবতেও পারেনি। তাই তারা সোজা চলে যায় উপতিশ্বর কক্ষ পর্যন্ত, এবং ঘটনাক্রমে সেখানে প্রধানমন্ত্রী জয়দ্রথ উপস্থিত ছিলেন। খবরদার, আমি বেঁচে থাকতে মহারাজের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। কৌশলে উপতিষ্য এবং জয়দ্রথ দুজনকেই তারা বন্দী করে। তরবারি ফেলে দাও জয়দ্রথ। তারপর শুরু হয় নিকৃষ্ট ভাষায় গালিগালাজ, নৃশংস মানসিক অত্যাচার। আমি নাকি সিংহলের রাজা হওয়ার যোগ্যই নই? কি উপদেশ্য? এই অত্যাচারের মূলে কে ছিল জানেন? উপতিশ্বর ভাই, সিংহলের রাজকুমার মহানামা। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেনাপতি মশাই মিহির, রাজকুমারী খনা এবং রাজবধূ সমৃদ্ধির সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জোরে উপতিষ্যকে মুক্ত করা সম্ভব হয়েছিল। সেনাপতি মশাই, আমাকে মুক্ত করুন আগে। এবং এতে দাসীরাও যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছে এবং কাজে সাহায্য করেছে। অন্তঃপুরে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন এই জঘন্য কাণ্ডের প্রকৃতি নিয়ে। সে প্রকৃতি এতটাই নৃশংস এবং নির্মম যে বুঝতে অসুবিধে হয় না যে এর পেছনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাজ করছে। অত্যন্ত সুকৌশলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হয়েছে। এই পুরো কাণ্ডের সাক্ষী ছিলেন সেনাপতি মশাই। তিনি আপনাদের বলবেন কিভাবে উপতিষ্য এবং জয়দ্রথকে মুক্ত করেছিলেন, এবং তাদের মুক্ত করার আগে এই দুজনকে কি অবস্থায় তিনি দেখেছেন।
এত কিছু সহ্য করার পরেও কিন্তু উপতিষ্য ধৈর্য হারাননি। তিনি হৃদয় দিয়ে পুরো বিষয়টা বিবেচনা করার চেষ্টা করেছেন এবং মহানামাকে উপস্থিত রেখে তার বিচার করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে এই প্রাসাদে তিনি নজরবন্দি করে রাখবেন মহানামাকে। এবং আজ এই সভা আয়োজন করেছেন এটাই জানতে আপনাদের কাছে যে তিনি ঠিক করেছেন না ভুল করেছেন। আমি নিরপেক্ষভাবে যতটা বলা সম্ভব বললাম, তথ্য অবিকৃত রেখে বলার চেষ্টা করলাম। এবার বিবেচনা আপনাদের হাতে। আপনারা ঠিক করুন যা ঘটেছে তা ন্যায় না অন্যায়। আপনারা কাকে সমর্থন করবেন, কুমারকে নাকি আপনাদের রাজাকে? রাজকুমারের বিচার সভায় আমিও সেদিন উপস্থিত ছিলাম। মহারাজ আমার সঙ্গে পরামর্শ করেছিলেন। এখন আপনারা বিবেচনা করে বলুন যে কুমারের শাস্তির সিদ্ধান্ত সঠিক কিনা। ছি ছি, রাজকুমার যা করেছেন এ ক্ষমার অযোগ্য। এর শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। ঠিক বলেছেন, মৃত্যুদণ্ড না দিলে যে কেউ মহারাজের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার সাহস পাবে। না না, রাজকুমারকে এভাবে প্রাণদণ্ড দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? অপরাধী যেই হোক, অপরাধ তো অপরাধী। না না, মহারাজকে বলতেই হবে নজরবন্দির সিদ্ধান্ত একেবারেই সঠিক নয়। ওর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এবং তা যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করতে হবে। মহারাজ, আমরা অনেক ভাবলাম, অনেক চিন্তা করলাম। কুমার যা করেছে সেই কাজের কোনো ক্ষমা নেই। হ্যাঁ মহারাজ, আপনি তাকে মৃত্যুদণ্ড দিন মহারাজ। মহারাজ, নজরবন্দিও কিন্তু একরকম ক্ষমার যোগ্য। রাজকুমারকে চরম শাস্তি দিন মহারাজ। এ কি, আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলুন। হ্যাঁ, আমারও তাই মনে হয়। মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। আমি কিছুতেই মহানামাকে চরম শাস্তি দেব না। কেন মহারাজ? আমি অনেক ভেবেছি মন্ত্রীমশাই, দেখেছি আমি প্রাণদণ্ড দিয়ে কোনোদিনও কোনো সমস্যার সমাধান হয় না। সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত। আর তিনি যদি সেই সুযোগের মর্যাদা না রাখেন, তিনি যদি বারবার একই কাজ করেন? দেখুন, আপনারা কেউ ভবিষ্যৎ দ্রষ্টা নন। কি হবে তা সময় বলে দেবে, ব্যাস। কিন্তু তা বলে এত বড় অপরাধের এইটুকু শাস্তি? নিজের ভাই বলে বলছি না। আপনারা সকলেই জানেন মহানামা একজন বীর যোদ্ধা এবং সে দেশের জন্য অনেক কিছু করেছে। দেখুন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তাকে প্রাসাদে নজরবন্দি করে রাখার। এবারে আপনারা শুধু বলুন, আপনারা আমার এই সিদ্ধান্তকে সমর্থন করছেন কি করছেন না।